আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এইচএসসি বন্ধুরা, ইজি পড়ালেখার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইজি পড়ালেখা অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে আজকে তোমরা একটি চমৎকার অনলাইন স্লাইড পেতে যাচ্ছ। স্লাইডটা মূলত তৈরি হচ্ছে বিবেচনার প্রতি মেঘনাদ, যা এইচএসসির একটি গুরুত্বপূর্ণ কবিতা আলোকে। বিবেচনার প্রতি মেঘনাদ এই কবিতাটা মূলত মাইকেল মধুসূদন দত্ত এর লেখা। মাইকেল মধুসূদন দত্ত এর সাথে তোমরা দাখিলেও পরিচিত হয়েছ, আর আগের ক্লাসে এইটাও পড়েছ। দাখিলে তার একটি কবিতা ছিল কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ এটা মূলত একটি সনেট আকারে কবিতা। বিবেচনার প্রতি মেঘনাদ কবিতাটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিটা পরীক্ষায়, প্রতিটা বোর্ডে, এডমিশনে এই বিবেচনার প্রতি মেঘনাদ কবিতা থেকে তোমাদের এমসিকিউ, সিকিউ প্রশ্ন পাবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কবিতা থেকে রিটেনেও প্রশ্ন এসেছে। তো আশা করি আজকের এই স্লাইডটি না টেনে সম্পূর্ণ দেখবে, দেখার মাধ্যমে উপকৃত হবে। মাইকেল মধুসূদন দত্ত, আমরা প্রথমে তার কবি পরিচিতি দেখে নিই। আধুনিক বাংলা কবিতায় ইনি ছিলেন একজন অনন্য ব্যক্তি। আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়। উনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, এই জায়গাটা যশোর জেলা কোন জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং কোন গ্রামে, সাগরদাড়ি গ্রামে, দুইটাই তোমাদের এমসিকিউর জন্য বোর্ড পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা তোমরা মার্ক করে নিতে পারো। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী, অত ইম্পর্টেন্ট নয়, দেখে নিতে পারো। মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য আছে। এমসিকিউটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কার তত্ত্বাবধানে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন? তার মায়ের তত্ত্বাবধানে। আশা করি পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবা। তারপরে উনি 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজের স্কুল শাখায় ভর্তি হন। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর এই যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা আধুনিক কবিতার পথিকৃৎ যাকে বলা হয়, তিনি হিন্দু কলেজে ভর্তি হয়। হিন্দু কলেজে ভর্তি, সেখানে ছাত্র অবস্থায় তার সাহিত্যের যে প্রতিভা সেটা প্রকাশ ঘটে। কথায় আছে না যে যে হয় সে ছোট থেকেই হয়। এই মাইকেল মধুসূদন ছিলেন তেমনই একজন ব্যক্তি। তিনি ছোটবেলায় তার স্কুলে পড়ার সময় ইংরেজিতে কবিতা লিখতেন। তার টিচাররাও তার কবিতায় মুগ্ধ হয়ে যেত। তিনি ইংরেজি সাহিত্যের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েন যে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম দীক্ষা গ্রহণ করেন। তিনি পিতৃপ্রদত্ত নামের তার যে নাম মধুসূদন দত্ত, তার বাবার নাম, বাবার দেওয়া নাম, এই নামের শুরুতে মাইকেল শব্দটি যোগ করে দেন। তো এই জায়গায় তোমাদের জন্য দুইটা এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে? তার উত্তর হবে 1843। আর মাইকেল শব্দটি মধুসূদন দত্তের নামের সাথে মাইকেল শব্দটি কখন যোগ করা হয়? এটাও হবে 1843 সালে। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয়, যেহেতু তিনি একজন ধর্মের দিক থেকে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং হিন্দু ছিলেন। উনি হিন্দু কলেজেই তার স্কুল জীবন শুরু করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি ইংরেজি সাহিত্যের অনুরাগী হয়ে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তো হিন্দু কলেজে এই কারণে খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণের জন্য তার আর হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয়। হিন্দু কলেজে আর তার অধ্যয়ন করা হয়ে ওঠে না। এরপরে এই কবি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হয়। সেখানে তিনি গ্রিক ও হিব্রু, লাতিন ভাষা শিক্ষার সুযোগ লাভ করে। এছাড়াও তিনি ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালীয় সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন। মানে যারা বড় বড় কবি তাদের দেখবা বড় বড় সাহিত্যকর্ম, যারা বড় বড় সাহিত্যকর্ম বা যারা সাহিত্যে খুবই পণ্ডিত, তারা দেখবা অনেক ভাষায় দক্ষ। যেমন কাজী নজরুল ইসলাম বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, সবাই কিন্তু খুবই বিভিন্ন ভাষায় পারদর্শী। কাজী নজরুল ইসলামের যদি তুমি দেখো ফার্সি, উর্দু ভাষা খুবই পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথ ইংলিশ, বাংলা খুবই দক্ষতার সাথে এই ভাষাগুলো হ্যান্ডেল করেছেন। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত, যাকে আধুনিক কবিতার পথিকৃৎ বলা হয়, ইনিও অনেক ভাষায়
যোগ্যতা অর্জন করেছিলেন, দক্ষতা অর্জন করেছিলেন, ভাষার পাণ্ডিত্যতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজের ছাত্র অবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি। পরে বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। এই মাইকেল মধুসূদন দত্ত উনি যখন ইংরেজি কবিতা লিখতেন, লেখার পরে উনি ভারতীয় উপমহাদেশে অতটা মূল্যায়িত হতেন না। এজন্য উনি ভাবলেন যে আমার মনে হয় ভুল জায়গায় জন্ম হয়েছে। আসলে আমি এই জায়গা মনে হয় আমার সাহিত্যকর্ম প্রকৃত যে যথার্থ মান এইটা আসলে সবার কাছে পৌঁছে দিতে পারবো না। ইনি ইংলিশ কবিতা, ইংলিশ ভাষা, খ্রিস্ট ধর্ম এগুলোর প্রতি খুবই আকৃষ্ট হয়ে তিনি বাহিরে চলে যান। বাহিরে চলে যাওয়ার পরে ওনার পরবর্তীতে এই যে ভুল ধারণাটা ভাঙতে পারে। ভাঙার পরে তিনি আবার বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মধুসূদন দত্ত পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল মূলত পয়া। একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনথ প্রথা। মধুসূদন বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এমসিকিউ আছে। এমসিকিউটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেছিল? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। বাংলা চতুর্দশপদী কবিতা ও সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মানে চতুর্দশপদী আমরা যে দাখিলে যেই কবিতাটা পড়ে এসেছি কপোতক্ষণট, ওটা মূলত কিন্তু চতুর্দশপদী কবিতা ছিল। ওটা মূলত সনেট আকারে লেখা হয়েছিল। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহাসন একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও। এই জায়গা প্রহাসন দুইটা খুবই ইম্পর্টেন্ট। একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুইটা তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পরীক্ষায় আসার মতো। তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রাঞ্জনা কাব্য, বীরঙ্গনা কাব্য ইত্যাদি ইত্যাদি। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। অনেক সময় সাহিত্যিকদের কোথায় মৃত্যুবরণ করেন এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আশা করি তোমরা এই বিষয়ে খুবই সুনজর রাখবে। এই জায়গা ছন্দে তোমাদের উপকারের জন্য মাইকেল মধুসূদন দত্ত এর সাহিত্য কর্মগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। আমরা আজকে যে কবিতাটা মূলত শিখতে যাচ্ছি, এই কবিতাটা নাম বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ তোমার যদি ভালোভাবে এই কবিতার কনসেপ্টটা বুঝতে হয় তাহলে তোমাকে দুটো বংশের সাথে পরিচিত হতে হবে। একটি হচ্ছে মানুষের বংশ, আর একটি হচ্ছে রাক্ষসদের বংশ। মানুষের যে বংশ, এই বংশের নাম হচ্ছে রঘুবংশ। আর রাক্ষসদের যে বংশ, এই বংশের নাম হচ্ছে রাক্ষস বংশ। রঘুবংশের সংক্ষিপ্ত পরিচয়। রঘুবংশে মূলত রামের যে পিতা তার নাম ছিল দশরথ। রামের পিতা 3টা বিবাহ করেন। এই জায়গা কৈকেয় রামের সৎ নয়। এই সম্বন্ধে আমাদের কবিতায় কোনো ওরকমের ইম্পর্টেন্ট আলোচনা নাই, তাই আমরা এই জায়গা তোমরা দেখে নেবা, দেওয়া আছে। এই দশরথের প্রথম যে স্ত্রী কৈশল্য, রামের মা। এই রামের মা আর সুমিত্রা হচ্ছে রামের সৎ মা। এই রামের মা কৈশল্যর গর্ভেই রামের জন্ম। আর রামের স্ত্রী হচ্ছে সীতা। আর সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এই জায়গা লক্ষণের আলোচনা তোমরা পাবে। রাক্ষস বংশের সংক্ষেপে পরিচয়। নিকষার 3টি ছেলে এবং 1টি মেয়ে ছিল। নিকষা মূলত রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং সুপর্ণখার মা। রাবণ যে মেঘনাদের পিতা, কুম্ভকর্ণ রাবণের মেজ ভাই, বিভীষণ রাবণের ছোট ভাই, যে এই জায়গা এই কবিতায় মূলত বিশ্বাসঘাতকতা করে। আর এই সুপর্ণখা এর জন্যই মূলত এই রাম রাবণের এই যুদ্ধটা মাইকেল মধুসূদন দত্ত যে রচনা করেছেন মূলত এই সুপর্ণখার মাধ্যমে সংগঠিত হয়। এই সুপর্ণখা নামটা এই জায়গা মিস্টেকের কারণে দেওয়া হয় না, তোমরা এই নামটা মনে রাখবা যে সুপর্ণখা। এদের একটা সংক্ষিপ্ত কাহিনী তোমাদের বলা দরকার। এই সংক্ষিপ্ত কাহিনীটা জানলে আশা করি তোমাদের পরবর্তী যে কবিতাতে আমরা যাব, কবিতায় খুবই উপকৃত হবে। এই যে এরা তো ছিল, রাবণরা ছিল রাক্ষস, আর এই যে রাম এরা ছিল মানুষ। তো স্বাভাবিকভাবে এরা মানুষের মতো
সামাজিক জীব হিসাবে বসবাস করতেছিল। একটা সময় রামের একটি অপরাধের কারণে রামকে বনবাসে দেওয়া হয়। রাম বনবাসে যাওয়ার সময় তার স্ত্রী সীতা জিদ করে তার সাথে বনবাসে যায়। রাম এবং সীতা যখন বনবাসে যায় তখন তার ভাই, এই যে সুমিত্রার যে ছেলে, গর্বের যে ছেলে লক্ষণ, সেও মূলত তাদের সাথে ওই বনে যায়। বনে যাওয়ার পরে, বনটা ছিল তো মূলত রাক্ষস এবং মানুষের একটি বর্ডার। এই রাক্ষসদের পুরীটা ছিল বর্তমান যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কায় অবস্থিত। এই জায়গায় একটা নদী ছিল, নদীর এপারে থাকতো রাক্ষসরা আর ওপারে থাকতো মানুষরা। রাম, রামের স্ত্রী এবং লক্ষণ, রামের স্ত্রী এবং লক্ষণ, সীতা, রাম এরা সুখে শান্তিতেই এই বনে বসবাস করছিল। কিন্তু এই যে রাক্ষসদের যে এই রাবণের যে বোন রাক্ষসপুরীতে বাস করে, রাবণের বোন সুপর্ণাখা, ইনি একদিন ঘুরতে যায় এই বনে। এই বনে ঘুরতে যাওয়ার পর তাকে রামকে দেখে খুবই পছন্দ হয়, মানে খুবই সুদর্শন একজন পুরুষ রাম। তোমরা বুঝতে পারছো যে একটা মহাকাব্য নায়ক যিনি, তার বর্ণনা তো সত্যিকার অর্থে খুবই ভালো। সত্যিকার অর্থে রাম অনন্য একজন নায়ক হিসাবে এই গল্পে ছিল বাল্মীকি রামায়ণে। তো রামের প্রতি তার ভালো লাগা কাজ করে, সুপর্ণাখার ভালো লাগা কাজ করা সত্ত্বে তিনি রামকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু রাম তো বিবাহিত, সে প্রত্যাখ্যান করে দেয়। সে বলে যে আমার ভাই লক্ষণ আছে, তাকে তুমি প্রস্তাবটা দিতে পারো। তো সুপর্ণাখা লক্ষণকে প্রস্তাব দেয়। লক্ষণকে প্রস্তাব দেওয়ার পর লক্ষণ সাথে সাথে না করে দেয় এবং সুপর্ণাখা নাকটা কেটে দেয়। এই মূলত কাহিনীর সূত্রপাত হয়। লক্ষণ স্বাভাবিকভাবেই, মানুষ আর রাক্ষস এদের আসলে বিবাহ সম্ভব না, কিন্তু এই যে রাক্ষস যারা আছে একটু গায়ের জোরে কার্য হাসিলের মতো। পরে বুঝতেই তো পারছো, একজন মেয়ে মানুষের যদি নাক কেটে দেওয়া হয় তো তাকে কিরকমের অদ্ভুত টাইপের লাগে। তো সুপর্ণাখাকেও খুব অদ্ভুত টাইপের লাগতেছিল। তো কোনো ভাই তো তার বোনের এই রকমের অপমান সহ্য করে নিতে পারে না। তো এই রাবণ করলো কি, রাবণ তাদের যে মানে রাক্ষসদের যে একটা পাওয়ার আছে, এই পাওয়ার খাটিয়ে তারা এই জঙ্গলে আসলো। জঙ্গলে আসে সীতার সাথে ছলনা করে তার সাথে প্রেমের সম্পর্ক করলো। প্রেমের সম্পর্ক করে সীতাকে হরণ করে এই লঙ্কাপুরীতে, বর্তমান শ্রীলঙ্কায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এরপরে যে রাম আর রাবণের মধ্যে যে যুদ্ধ হয়, এই যুদ্ধ নিয়েই মূলত মেঘনাদ বধ কাব্য, এই কবিতাটি রচনা বা কাব্যটি রচনা হয়েছে। এই কাব্যটি সম্পূর্ণ তোমরা বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে থাকবে। এই জায়গা আমাদের এইচএসসির সিলেবাসে যতটুকু দেওয়া হয়েছে, এইচএসসির সিলেবাসে এই যে মূলত এটা 9টি স্বর্গে বিন্যস্ত, 6ষ্ঠ স্বর্গ নিয়ে এই জায়গা আলোচনা করা হয়েছে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কবিতায় যাই। কবিতায় তোমাদের দুটি চরিত্র মনে রাখতে হবে। দুটি চরিত্রের ভিতরেই এই জায়গার কথোপকথনটা হচ্ছে। এক হচ্ছে মেঘনাদ আর হচ্ছে বিভীষণ। কবিতার নাম থেকেই তোমরা বুঝতে পারো যে বিভীষণের প্রতি মেঘনাদ, মানে মেঘনাদ বিভীষণের প্রতি বলতেছে। এই জায়গা মেঘনাদ বলতেছে এতক্ষণে, মানে এত সময় পরে অরিন্দম। অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরিকে দমন করে যে। অরিকে দমন করে যে, এই জায়গা মূলত অরিন্দম দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে। অরিন্দম, এইটা তোমরা বাংলা সমাস পড়ে থাকবে। এই সমাসের ভিতরে এই অরিন্দম হলো তৎপুরুষ সমাস ও তৎপুরুষ সমাস। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কি তব এ কাজ। এতক্ষণে অরিন্দম মানে মেঘনাদ বলতেছে যে বিষাদে, দুঃখের সহিত বলতেছে, জানিনু মানে জানতে পেরেছি কেমনে কিভাবে, আসি মানে এসেছে লক্ষণ। এই যে লক্ষণ, লক্ষণকে, লক্ষণ হয়েছে রামের ছোট ভাই। লক্ষণ পশিল অর্থ, শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করলো। এই জায়গায় দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। এই শব্দের অর্থগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নেবে। রক্ষপুরে হচ্ছে রাক্ষসদের পুরীতে। এই জায়গা মূলত নিকুম্বিলার যজ্ঞাগারে। এই জায়গা যুদ্ধে যাওয়ার আগে একটু কথা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে নিই। এই মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে তিনি মূলত যজ্ঞাগরে, নিকুম্বিলা যজ্ঞাগরে প্রার্থনা অবস্থায় ছিল। ওই প্রার্থনা থাকা অবস্থায় তার ছোট চাচা বিভীষণ, তিনি লক্ষণকে প্রবেশ করতে লঙ্কাপুরীতে ওই যজ্ঞাগরে সাহায্য করেছিল।
তো রক্ষপুর হাই তাত, এখন মেঘনাদ বলতেছে বিভীষণকে হাই তাত। তাত শব্দের অর্থ পিতা, কিন্তু এই জায়গা অর্থ দিয়েছে চাচা। হাই তাত উচিত কি তবু এই কাজ কি তোমার করা উচিত হয়েছে? এদিকে ব্যাখ্যা দেখলে তোমরা স্পষ্ট আরো খুবই ক্লিয়ার হয়ে যাবা। মেঘনাদ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলেছে, মানে দুঃখের সাথে বিষাদে বলতেছে যে জানতে পারলাম কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো এই যজ্ঞাগারে। হাই চাচা, এই কাজটা কি তোমার করা উচিত হয়েছে? নিকাশ এরপরে আবার বলতেছে মেঘনাদ, নিকাশা সতী তোমার জননী, সহোদর রক্ষস শ্রেষ্ঠ, কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। এই জায়গায় আমরা প্রতিটা শব্দের বিশ্লেষণ করব। নিকষা মূলত রাবণের মা। রাবণ এবং বিভীষণ, কুম্ভকর্ণ, সুপর্ণাখা এদের মার নাম হয়েছে নিকষা। নিকষা সতী মানে নিকষা সতী তোমার জননী। তোমার জননীর নাম কি জানো তুমি? নিকষা সতী। সহোদর তোমার যে ভাই, একই মায়ের গর্ভজাত ভাই, সে রক্ষশ্রেষ্ঠ, রাক্ষসকুলের শ্রেষ্ঠ। রাক্ষসকুলের এই রক্ষশ্রেষ্ঠ দ্বারা এই জায়গা বুঝিয়েছে মূলত রক্ষশ্রেষ্ঠ দ্বারা বুঝিয়েছে রাবণকে। শুলি শম্ভুনি কুম্ভকর্ণ। এই শুলি শম্ভুনি হচ্ছে শূলপাণি মহাদেবের মতো। শূলপাণি এটা বহুবরী সমাস। শূলপাণি মনে রাখবে, যত দেব দেবতাদের নাম আছে, এই দেবতাদের নামে যতগুলো নাম আছে এগুলো মূলত বহুবরী সমাসের ভিতরেই পড়ে যায়। বাংলা সমাস এটা তোমাদের এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অন্য একদিন ওই সিলেক্ট দিয়েও হাজির হব ইনশাল্লাহ। শুলি শম্ভুনি কুম্ভকর্ণ। এই কুম্ভকর্ণ হলো রাবণের মধ্যম সহোদর। ইনি রাক্ষস, ইনিও অনেক শক্তিশালী একজন যোদ্ধা। কুম্ভকর্ণ, ওনার কথা এই জায়গা বলা হয়েছে রাবণের মেজ ভাই। ভ্রাতৃপুত্র মানে ভাইয়ের ছেলে, ভ্রাতৃপুত্র ভ্রাতার পুত্র। ভ্রাতৃপুত্র কে? বাসব বিজয়। বাসবকে বিজয় করেছে বাসব বা ইন্দ্র। ইন্দ্র হয়েছে দেবতাদের রাজা। দেবতাদের রাজা জয় করেছে কে? মেঘনাদ। বাসব বিজয়ী বলতে এখানে মূলত মেঘনাদকে বোঝানো হয়েছে। বাসবকে বিজয় করেছে যে, এটাও অরিন্দমের মতো উপপদ তৎপুরুষ সমাস। এখন আমরা এই লাইনের ব্যাখ্যা দেখি। মা, ভাই রাবণ রাক্ষসকুলের শ্রেষ্ঠ, ছোট ভাই কুম্ভকর্ণ, এই জায়গায় ছোট ভাই ছোট ভাই হবে না, এই জায়গায় মধ্যম সহোদর ভাই কুম্ভকর্ণ শিবের মতো শক্তিশালী, এবং ভ্রাতৃপুত্র অর্থাৎ মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে, বলেছিলাম যে ইন্দ্র হয়েছে দেবতাদের রাজা। দেবরাজ ইন্দ্রকে পরাজিত করার গৌরব অর্জন করেছে। সেই বংশের মানুষ হয়ে সে কিভাবে রামের পক্ষ নেয় সে আরো বলে, নিজ গৃহ পথ তা দেখাও তস্করে, চান্ডালে বসাও আনি রাজার আলয়, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। এই যে জায়গা মেঘনাদ কিন্তু এই জায়গা বড়দের প্রতি কিভাবে সম্মান করতে হয় এটা খুব ভালোভাবেই তিনি বুঝিয়েছেন। তার চাচা অন্যায় করা সত্ত্বেও তার চাচার সাথে তিনি কোনো খারাপ ভাষায় বা খারাপ আচরণ করে নাই। তিনি এই জায়গা বলছে যে নিজ গৃহপথ মানে নিজেদের যে গৃহপথ, মানে নিজেদের যে আস্থানা থাকবার জায়গা, তা হে চাচা দেখাও তস্করে। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। তস্কর এটা হচ্ছে তোমার সন্ধি সাধিত শব্দ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি, তৎযোগকার তস্কর। চান্ডালে বসাও আনি রাজার আলয়। চান্ডাল চান্ডাল শব্দের অর্থ হচ্ছে নিম্ন শ্রেণীর লোক, মানে একদম নিচু শ্রেণী যারা আছে। চান্ডালে বসাও আনি রাজার আলয়। রাজার আলয় মানে রাজার সিংহাসনে। কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমাকে আমি তিরস্কার করব না, কারণ তুমি তোমার গুরুজন তুমি পিতৃতুল্য, মানে পিতার মতো তুমি। তোমাকে আমি তো গুরুজনরে তো আমি তিরস্কার করতে পারি না। এই জায়গা ব্যাখ্যাটা দেখি আমরা। নিজ গৃহপথ চাচা, এই জায়গা চাচা বলতে বিভীষণ, নিজ গৃহপথ তুমি আজ চোরকে দেখাও, চান্ডালকে এনে বসাও রাজার সিংহাসনে, কিন্তু তোমার প্রতি তিরস্কার নেই। গুরুজন তুমি বাবার মতো। এখানে মেঘনাদ লক্ষণকে চোর ও নিজ জাত তথা চান্ডাল বলে অবহিত করেছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। এই তস্কর শব্দের অর্থ কি? চোর বা ডাকাত। এটা খুবই গুরুত্বপূর্ণ। চান্ডাল নিম্ন শ্রেণীর মানুষ। বসা মানে রাজার আলয়। কাকে বসায়? রাজার আলয় কাকে বসাতে চেয়েছো? বিভীষণ চান্ডালকে। তস্করে পথ দেখায়, আর চান্ডালের রাজার আলয়ে এনে বসাতে চেয়েছে, কিন্তু তার প্রতি কোনো ক্ষোভ কিন্তু মেঘনাদ রাখেন নাই। এরপরে আমরা যাই। এরপরে সারদার মানে, হে চাচা তুমি এখন দরজা ছেড়ে দাও, যাব অস্ত্রগারে। মানে ওই যে যজ্ঞা করার যে ঘর, ওই ঘর থেকে এখন অস্ত্রগারে যাবে। অস্ত্রগারে ছারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমম ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। তার চাচাকে মেঘনাথ তার চাচা বিভীষণকে বলতেছে, হে চাচা তুমি পথ ছেড়ে দাও,
আমি অস্ত্রগড়ে যাব, পাঠাইব রামানুজ। রামানুজ মানে কি? রামের অনুজ। রামের অনুজকে লক্ষণ। রামের অনুজ লক্ষণ। দুইবার বলো আমার সাথে, রামের অনুজ লক্ষণ। রামের অনুজ লক্ষণ। এই জায়গায় রামানুজ বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। সমন ভবনে, সমন ভবনে হচ্ছে জমের বাড়ি বা সমন ভবনে জমের বাড়ি বা জমালয়। লঙ্কার কলঙ্ক মানে লঙ্কা, এই যে লঙ্কাপুরী, এর যে লঙ্কাপুরী মূলত হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার যে কলঙ্ক মানে আজ, যে লঙ্কার কলঙ্ক দুশ্মন আজ ভঞ্জিব মানে বিনষ্ট করব, ভেঙে দেব। আহবে, আহবে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। আহবে হচ্ছে যুদ্ধ দ্বারা বিনষ্ট করব আজ লঙ্কার কলঙ্ক। যেটা ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যা, মেঘনাদ বিভীষণকে বলেছে, ছাড়পথ যাব অস্ত্রাগারে, পাঠাবো রামের অনুজ লক্ষণকে জমালয়ে তথা মৃত্যুপুরীতে। যে লক্ষণ লঙ্কাপুরীতে শান্তি বিনষ্ট করেছে, সেই লঙ্কার কলঙ্ক আজ যুদ্ধ দ্বারা পরাজিত করে ধ্বংস করব। এরপরে মেঘনাদের চাচা কি বলতেছে শোনো। এতক্ষণ যে আমরা যে 3 স্টেপ পড়লাম, এই 3 স্টেপ মূলত ছিল, এই 3 স্টেপের কথোপকথন ছিল মূলত তোমার মেঘনাদ বলতেছিল তার চাচাকে উদ্দেশ্য করে। এখন আমরা পড়ব। আর চাচা বলতেছে যে 4 স্টেপ, সরি, এখন তার চাচা বলতেছে উত্তরিলা মানে বলতে নিজে এখন এতগুলো প্রশ্নের পরে এখন উত্তর দিতেছিলেন বিভীষণ। বৃথা এই সাধনা, তোমার যে এই সাধনা এটা হচ্ছে বৃথা। ধীমান, ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি, ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী। এখানে মূলত ধীমান বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। রাঘব দাস, আমি রাঘবের দাস, আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরোধ। মানে আমি তো রাঘবের দাস, আমি তো রামদের দাস, আমি তোমার কাজ কিভাবে করব তাদের বিপক্ষে। যে মানে এই জায়গা কিন্তু এই যে বিভীষণ কিন্তু একজন বিশ্বাসঘাতক, মানে ঘরের শত্রু বলে না, ঘরের শত্রু বিভীষণ। এই জায়গা থেকেই বলা হয় মূলত। এদিকে আমরা ব্যাখ্যা দেখি। এতক্ষণে মেঘনাদ তার চাচাকে কর্তব্য জ্ঞান ও বংশ পরিচয় করিয়ে দেওয়ার পথ থেকে সরে যেতে বললে আলোচ্য উক্তিটি বিবেচন করে যে জ্ঞানী মেঘনাদের এ ধরনের অনুরোধ বেদা। মানে এতক্ষণ মেঘনাদ তার চাচাকে বলতেছিল যে তোমার জন্ম কোথায়, তুমি চারে এনে রাজার আলায় বসাইতেছো। এখন তার চাচা বলতেছে যে তুমি যে আমার কাছে যাওয়ার জন্য প্রার্থনা করছো অস্ত্রাগারে, আসলে এটা আসলে বৃথা। যেন না, সে এখন রামের পক্ষ অবলম্বন করেছে, মানে রাঘবের দাস। রাঘব মূলত রঘুবংশ বলেছিলাম শুরুতেই। রঘুবংশ মূলত যে রামদের যে বংশ, ওইটা মূলত রঘুবংশ বোঝানো হয়েছে। পক্ষ অবলম্বন করেছে, সে মেঘনাদের অনুরোধ রক্ষা করার জন্য রামের বিপক্ষে কাজ করতে পারবে না। এখানে বিভীষণ চরম স্বার্থপরতার পরিচয়। বিভীষণ এই জায়গায় চরম স্বার্থপরতা না, শুধু এই জায়গায় তিনি বিশ্বাসঘাতকতারও একটি পরিচয় দিয়েছে। উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা মানে এখন আবার এই কথার পরে, বিভীষণের এই কথার পরে উত্তর দিতে আছে কাতরে, মানে খুবই দুঃখের সাথে। রাবণী, রাবণী হচ্ছে রাবণের পুত্র। রাবণের পুত্রকে মেঘনাদ। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, হে চাচা, হে পিতার সমান চাচা, তব বাক্য ইচ্ছে, তাহলে আমার বাক্য ইচ্ছে মরিবার। আমার তো মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস, তুমি রাঘবের দাস, তুমি রামের দাস, কেমনে ও মুখে আনিলে এই কথা? তাত কহতা দাসের, মানে এই জায়গা দেখো, খেয়াল করো। হে পিতৃব্য, তব বাক্য ইচ্ছে মরিবার, মানে বিভীষণের এই কথা শুনে মেঘনাদের মরে যেতে ইচ্ছে করছে। কার কথা শুনে? বিভীষণের কথা শুনে। কার মরে যেতে ইচ্ছে করছে? মেঘনাদের। রাঘবের দাস তুমি, রাঘবের দাস, তুমি কি রামের দাস? কেমনে, তুমি কিভাবে, মানে কিভাবে ওই এই মুখে, মানে তোমার যে এই মুখে তুমি কিভাবে এই কথা আনিলে? তাত তাতে জায়গায় চাচা অর্থ দিয়েছে কহতা দাসের, মানে আমি যে ক্ষুদ্র, আমাকে তুমি সে কথাটা বলো। ব্যাখ্যা, কাতর স্বরে মেঘনাদ উত্তর দিচ্ছে যে হে চাচা, তোমার কথা শুনে মরতে ইচ্ছে করছে। রামের দাস তুমি, যেমনি ও মুখে আনিলে এ কথা চাচ, এই দাসকে বলো। স্থাপিলা বিধুর বিধি স্থানুর ললাটে, পরি পরি কি ভূতলে যান গড়াগড়ি ধুলয়। এই জায়গায় দেখো, মানে মেঘনাদ বিভীষণের বংশ পরিচয় সম্পর্কে বা তার যে কোথায় জন্ম, এটা সম্পর্কে তিনি তাকে একটা ভালো একটা ধারণা দিচ্ছে। স্থাপিলা, স্থাপন করেছে বিধুরে। বিধু, স্থাপিলা অর্থ স্থাপন করা, বিধুরে, বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। স্থাপিলা বিধুরে, তাকে স্থাপন করেছে। চাঁদকে বিধি, সৃষ্টিকর্তা, বিধি অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা চাঁদকে কোথায় সৃষ্টি করে? স্থানু ললাটে, মানে ললাট শব্দের অর্থ কপাল, কিন্তু এই জায়গা স্থানু ললাটে বলতে বুঝিয়েছে এই জায়গা তোমার আকাশে। সৃষ্টিকর্তা পরি বলি, বলি কি ভূতলে, মাটিতে শশী চাঁদ,
এই শশী বিদু শব্দের অর্থ চাঁদ, শশী শব্দের অর্থ চাঁদ। যান গড়াগড়ি ধুলায়, মানে চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি যায়, ধুলায় ধরা যায়? কিন্তু তুমি কেন বিভীষণকে বলতেছে তার চাচাকে, চাচা তুমি এত বড় একটা বংশে জন্মগ্রহণ করেও তুমি কেন একটা নিচু শ্রেণীর লোককে সহযোগিতা করতেছো? এই জায়গায় এই লাইনের ব্যাখ্যাটা আমরা দেখি। সৃষ্টিকর্তা যে চাঁদকে পৃথিবীর কপালে স্থাপন করেছে, সেই চাঁদ যেমন মাটিতে গড়াগড়ি করতে পারে না, তেমনি লঙ্কাপুরীর রাজবংশের হয়ে বিভীষণ কখনো রামের অনুগত্য প্রকাশ করে তাদের সম্মান বিসর্জন দিতে পারে না। বুঝতে পারছো আশা করি এই পর্যন্ত তোমরা। এরপরে হে রক্ষরথী, রাক্ষসদের যে রক্ষকুলের বীর, রথী শব্দের অর্থ বীর, হে রক্ষরথী। এই জায়গায় মেঘনাদ আবার বিভীষণকে বলছে যে হে রক্ষরথী ভুলিলে কেমনে, মানে কিভাবে তুমি হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে তুমি জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম। এটাকে রামকে অধম বলা হয়েছে। অধম মানে খুবই নগণ্য। হে রক্ষরথী, হে রাক্ষসকুলের বীর, হে চাচা ভুলিলে কেমনে, মানে কিভাবে তুমি ভুলে গেলে, কে তুমি জনম তবে, মানে তোমার জন্ম কোন মহাকুলে, মানে কোন মহাকুলে তোমার জন্ম, কে বা সে অধম রাম, মানে সে অধম রাম, কে বা সে অধম রাম। ব্যাখ্যা, হে রাক্ষসকুলের বীর, ভুলিলে কিভাবে তুমি, কোন মহাকুলে বংশ জন্ম তোমার, আর এই অধম রামই বা কে। এই জায়গা মূলত তোমাদের জন্য এই জায়গা বলছে অধম রাম কে। এই পর্যন্ত আজকে আমরা স্টপ করে দিচ্ছি প্রথম স্লাইডে। আশা করি তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো তাহলে প্রথম স্লাইডটা তোমরা এর দ্বিতীয় স্লাইডটাই খুবই দ্রুত সত্তরই পেয়ে যাবে। আশা করি পরবর্তীতে ক্লাসে আবার আমাদের দেখা হবে। আর ইজি